বাংলাদেশের আপডেট বাংলা সংবাদে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ইইউর। রেমিটেন্স কম আসায় দেউলিয়া প্রায় বাংলাদেশ, প্রবাসীদের বিভিন্ন ধরনের প্রলোভন সরকারের। আবারও জ্বলে উঠেছে বাংলাদেশের ছাত্র আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যম এভাবে ভূমিকা রাখলেই সরকারের পতন নিশ্চিত। সবশেষে রাজনীতিতে আরও শঙ্কা বাড়বে, এবার শেষ মরণ কামড় শিক্ষার্থীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে ইউরোপীয় ইউনিয়ন ইইউ গভীর উদ্বেগ জানিয়েছে। গতকাল বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বহিঃসম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন। আলোচনার পর স্টিফানো সেনিনো নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই মুহূর্তে বেলজিয়াম সফররত হাসান মাহমুদের সঙ্গে ব্রাসেলসের স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্টিফানো সেনিনো লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে। আমি আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহি নিশ্চিত ও সংলাপের আহ্বান জানিয়েছি। মানবাধিকার বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান। প্রসঙ্গত, ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই বিষয়ে গত মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া এই আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জোসেফ বোরেল জানান, 27 জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। রেমিটেন্স কমে আসলে অর্থনীতি অসুস্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বর্তমানে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অর্থনীতির অধ্যাপক প্রফেসর ডক্টর বিরূপাক্ষ পাল। দৈনিক মানবজমিনের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, কোটা আন্দোলন বেকারত্বের পার্শ্ব প্রতিক্রিয়ার বিস্ফোরণ, আর সে আন্দোলন থামাতে গিয়ে হামলা, গুলি ও ইন্টারনেট বিচ্ছিন্ন করা কোনো বুদ্ধিমানের কাজ না। তিনি বলেন, কোনো আন্দোলনই ইন্টারনেটে শুরু হয়নি, আবার ইন্টারনেটের কারণে শেষ হয়নি, বরং এর কারণে বহুমুখী কুপ্রভাব পড়বে। বিশেষ করে অর্থনীতিতে ভয়ঙ্কর অবস্থা হতে পারে। তিনি আন্দোলনের পক্ষে 2018 সালে কলাম লিখেছেন মন্তব্য করে তাকেও রাজাকার উপাধি দেওয়া হয় কিনা সে ব্যাপারেও আশঙ্কা প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যারা পরিবার পরিজনের জন্য দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠান তারাও এখন বিকল্প পথ খুঁজতে পারেন। এমনিতেই দেশের ব্যাংকিং সেক্টরের বিভিন্ন অনিয়ম আর কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আছে IMF সহ বিভিন্ন সংস্থার শর্ত নিয়েও। এর মধ্যে যদি প্রবাসীরা মনক্ষুণ্ণ হয়ে তাদের কষ্টের টাকা ব্যাংকিংয়ের চ্যানেলে না পাঠিয়ে অন্য পন্থা অবলম্বন করেন, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। যে রিজার্ভ নিয়ে আমাদের এত পরিকল্পনা, তার অন্যতম প্রধান উৎস কিন্তু রেমিটেন্স শক্তিশালী হলে রিজার্ভও শক্ত হয়, সুস্থ থাকে। কিন্তু এইভাবে রেমিটেন্স কমে আসলে দেশের অর্থনীতি অসুস্থ হয়ে যাবে। কোটা আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের ধরপাকড় নিয়ে আবারও প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম BBC। বুধবার ফ্রেশ ভায়োলেন্স ইন বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্ট শিরোনামে প্রকাশিত BBCর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক ধরপাকড় এবং শিক্ষার্থীদের উপর পুলিশের চড়াও হওয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। গত কয়েকদিনে আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। তারা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে, যাতে আবারও দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। BBCর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সিলেটে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বুধবার রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায়ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সেখানে কাঁদুনে গ্যাস ছুড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে এক পুলিশ কর্মকর্তা।
কোটা সংস্কারের দাবিতে সড়ক মহাসড়কে বিক্ষোভ করছে তারা, যাতে এখন পর্যন্ত 2 শতাধিক নিহতের খবরও পাওয়া গেছে। এছাড়া আন্দোলনরত প্রায় 10,000 ছাত্র ও সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে। জুলাইয়ের শেষ দিনে দেশটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আটকের খবর পাওয়া গেছে। দেশের এমন সহিংস পরিস্থিতির জন্য সরকার প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এবং জামায়াতে ইসলামীকে দায়ী করছে। অন্যদিকে দেশজুড়ে সরকারের দমন পীড়নের সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তির আলোচনা স্থগিত করেছে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, স্থগিত সহযোগিতা চুক্তির উদ্দেশ্য ছিল দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার ইইউ এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এক বিপদের কারবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে বিএনপির 6 আইনজীবীর আদালত অবমাননার শুনানি এই কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, সোশ্যাল মিডিয়ায় এখন এক বিপদের কারবার। ঘরের ভেতরে বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইট টু ফ্রিডম নিয়েও প্রশ্ন ওঠে। এ সময় বিএনপির আইনজীবীরা মিডিয়ার তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি বলেন, মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, এই মুহূর্তে দেশের পরিস্থিতি অস্থিতিশীল। এই সময় যদি মাঠে জামায়াত শিবিরের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হলে সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না। এরকম হলে রাজনীতিতে আরও শঙ্কা বাড়বে। জিএম কাদের বলেন, কোটা আন্দোলনে সরকার ও সরকারি দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। রাষ্ট্র আমাদের সকলের। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের সম্পদ। যে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে রাষ্ট্রযন্ত্র নাগরিকদের নিরাপত্তা না দিয়ে সরকারকে বাঁচাতে নির্বিচারে গুলিবর্ষণ করল। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, বহুতল ভবন থেকে গুলি করা হয়েছে। এতে অনেক নিরীহ মানুষ মারা গেছেন, শিশু মারা গেছে। যারা মারা গেছে সরকার এখন পর্যন্ত তাদের সন্ত্রাসী প্রমাণ করতে পারেনি। এখানে আমার প্রশ্ন, এই নির্বিচারে গণহত্যা চালালো কেন? সরকার যদি সন্ত্রাসীদের দমন করতে চায়, তাহলে আগে থেকে চিহ্নিত করে দমন করতে পারত। আকাশ থেকে হেলিকপ্টারে করে গুলি বর্ষণে কে নিরীহ মানুষ, কে সন্ত্রাসী কিভাবে চিহ্নিত হবে? তার সঙ্গে সরকারের পেটোয়া বাহিনী ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। সেই ভীতিকর পরিস্থিতি তৈরি করে দমন পীড়ন করে নিজেদের কথা চাপিয়ে দেওয়া হয়েছে। এখনও সেই ভীতিকর পরিস্থিতি রয়েছে। এ সময় জিএম কাদের দুঃখ করে বলেন, প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রের সম্পদ, যারা দেশকে রক্ষা করবে, অথচ তারা আজকে জনগণের দিকে বন্দুক তাক করে আছে, যা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনায় বিদেশে দেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করেছে। এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক। সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি না করে বরং রাজনৈতিক অস্থিরতা করে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক করছে। এতে আরও রাজনৈতিক অস্থিরতা বাড়বে, ধরপাকড় হবে। দেশের একটি দুষ্টচক্র তৈরি হয়েছে। এই দুষ্টচক্রের হাত থেকে খুব সহজে রেহাই মিলবে না। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। তা না হলে সহজেই সংকট দূর হবে না। দিন যত যাবে ততই বাড়বে সংকট।